সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই মহামারীর সংকটকালে তোমরা সবাই সুস্থ ভালো আছো। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় এসো বলকে জানি অর্থাৎ বল নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করি তোমরা আমার ক্লাসের পুরোটা সময় আমার সাথে থাকবে এবং কিছু না কিছু তোমরা জানতে পারবে। তাহলে চলো আমরা আমাদের পাঠে আমরা মনোযোগ দিই। দেখো, এখানে আমি দুটো চিত্র এঁকেছি। একটা বড় একটা বস্তুকে ধাক্কা দিচ্ছে, আর এখানে একজন ব্যক্তি ট্রলিতে একটা ভর নিয়ে টানছে। ঠিক আছে, এই যে বড় একটা বস্তুকে ধাক্কা দেওয়া, একটা ট্রলিকে টানা, হ্যাঁ, এগুলোর জন্য কি দরকার হয়, তাই না? একটা ছোট একটা মানুষ, একটা বাচ্চার বালক এই বড় বস্তুকে ধাক্কা দিতে কে পারবে, কিন্তু বড় বস্তুকে ধাক্কা দিয়ে কি নামাতে পারবে? পারে না। ছোট একটা মানুষের ট্রলি কিন্তু টানতে পারবে না। পারবে? পারবে না। তাহলে একটা বড় একটা লোক একটা বস্তুকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, একটা ট্রলিকে টানছে। কি কারণে এটা সম্ভব হচ্ছে? ঠিক আছে, যে কারণটা এটা সম্ভব হচ্ছে সেটা হলো বল। অর্থাৎ তার বল আছে বিধায় সে বড় বস্তুটাকে সে ধাক্কা দিতে পারছে। বল আছে বিধায় সে একটা ট্রলিকে বা একটা বস্তুকে টেনে নিয়ে যেতে পারছে। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি বলটা কি। অর্থাৎ বলের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির করতে চায়। ঠিক আছে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে গেলে বল লাগবে, আবার গতিশীল বস্তুকে আমি যদি তাকে থামাতে চাই তাহলে বল লাগবে। যেমন আমরা মনে করো একটা সাইকেল চালানোর সময় হঠাৎ সামনে একটা লোক হলে কি করতে ব্রেক করি, হ্যাঁ, মানে কি ওখানে আমাদের ব্রেক শু আছে, তার সাহায্যে চাকা একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়, বাধাদানকারী বল, যে কারণে সাইকেলটা থেমে যেতে বাধ্য হয়। অর্থাৎ একটা গতিশীল বস্তুকে কি বল প্রয়োগ করে থামিয়ে দিলাম, তাই না? আবার সাইকেলটা আমি প্যাডেল করি, কি হবে? ওখানে বল প্রয়োগ করার ফলে কি হবে? আমি সাইকেলটাকে গতিশীল করতে পারছি, অর্থাৎ বল প্রয়োগ হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা বলের যে সংখ্যাটা আমরা লিখব, তাহলে আমরা ধাক্কা দিতে গেলেও বল লাগবে, টানতে গেলেও বল লাগবে। ঠিক আছে, তাহলে আমরা বলের সংখ্যাটা এখন দিব। বল হলো একটা বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করতে সাহায্য করে। বল বল হলো একটি বাহ্যিক কারণ যা
স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে। ঠিক আছে, তাহলে আমরা বলের সংজ্ঞাটা আমরা জানতে পারলাম যে বল হচ্ছে বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করতে চায় বা করে এবং গতিশীল বস্তুকে স্থির করে। ঠিক আছে, বলের একক কি, বল কি দ্বারা পরিমাপ করা হয়? বলের একক নিউটন। বিজ্ঞানী নিউটনের নামে বড় হাতের এন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তাহলে বলের একক নিউটন, তাই না? তাহলে নিউটন কেন আসলো? অর্থাৎ বলের যে আমরা একক নিউটন নাম, কারণ বল সংক্রান্ত যে সূত্রগুলো বা বলের যে ধারণা বিজ্ঞানী নিউটন এটাকে স্পষ্টভাবে ক্লিয়ার করেছে বা সর্বপ্রথম বিজ্ঞানী নিউটনই এটা দিয়েছে। ঠিক আছে, তাহলে বল সংক্রান্ত বিজ্ঞানী নিউটন তিনটে সূত্র আবিষ্কার করেছে। এই তিনটে সূত্র আমরা এখন জানব। প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা বলের যে তিনটে সূত্র আমরা লিখে ফেলি। তাহলে আমরা বলের তিনটে সূত্র এখন আমরা লিখব। বলের সূত্র। প্রথম সূত্র বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল পথে সুষম বেগে চলতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে সরল পথে চলতে থাকবে। তাহলে আমরা দেখি যে একটা গতিশীল বস্তু কিছু দূর যে থেমে যায়। একটা বলকে যদি কিক করি, বল গতিশীল হয়ে কিছু দূর যে থেমে যায়। কেন থেমে যায়? কারণ এখানে
বল যে মাটির সাথে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে, বিপরীত বল যে করে বলটা থেমে যায়। এখানে যে নিউটনের যে বলের সূত্রগুলো, এখানে সমস্ত বাধাকে উপেক্ষা করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো বাধা নেই। যদি ওই বলে যদি কোনো বাধা প্রাপ্ত না হতো, তাহলে আমি যে বেগে ওকে নিক্ষেপ করেছি ও সে বেগে চলতে থাকতো। তো তাহলে নিউটনের যে এখানে সূত্রগুলো কোনো বাধাকে উপেক্ষা করা হয়েছে, এখানে কোনো বাধা না। ঠিক আছে, তো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ কোনো বাধা দানকারী যদি বল না থাকে তাহলে সরল পথে চলতে থাকবে। প্রথম সূত্র ক্লিয়ার। দ্বিতীয় সূত্র, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এই সূত্রটি আমরা একটু পরে ডিটেইলস আলোচনা করব, তখন আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেমন এই মেঝের পরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমাদের যে ওজন অর্থাৎ অভিকর্ষ বল কিন্তু মেঝের দিকে ক্রিয়া করছে, ঠিক মেঝেও আমাদের একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে এবং সমান, যে কারণে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। যদি অর্থাৎ আমাদের নিচে যদি কাদা মাটি থাকতো, নরম মাটি থাকতো, ও কিন্তু বিপরীতমুখী বল কিন্তু দিতে পারতো না, এখন কিন্তু আমরা কিন্তু মাটিতে দেবে যেতাম। বোঝা গেছে? তাহলে এই যে আমি দাঁড়িয়ে আছি, এখানেও নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি এই তিনটে সূত্র তোমরা লিখে নিয়েছো এবং এই তিনটে সূত্র বুঝতে পেরেছো। এবার আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জড়তা। জড়তাটা কি?
তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করবো এখন, আমি সূত্রগুলো কিন্তু লিখে দিলাম, আমরা আশা করি খাতা লিখে নিয়েছ। এখন যে আমরা বিষয়টা আলোচনা করব এটা হলো জড়তা। জড়তা কি তোমরা অনেকেই জানো। জড়তা হলো স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই যে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। ঠিক আছে, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। তাহলে আমরা জড়তার একটা সূত্র আমরা এখানে একটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখাতে পারি। তোমরা একটা বাসা প্র্যাকটিস করবে। দেখো একটা গ্লাসের উপরে আমি একটি শক্ত কাগজ রাখছি, কাগজের উপরে আমি একটা ভারী বস্তু দিলাম, একটা কয়েন দিলাম। তাহলে দেখো আমি এই কাগজটাকে আমি ফেলে দিলাম, এটা কি হবে, এর ভিতরে পড়ার কথা ছিল, কিন্তু দেখো জড়তার কারণে আমার এর ভিতরেই পড়বে। দেখছো, তাহলে ওই স্থির, অর্থাৎ ও ওখানেই থাকতে চায়, যে কারণে ও ওই গ্লাসের ভিতরে পড়ছে। তোমরা আবারও প্র্যাকটিস করতে পারবে। দেখো, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে, ঠিক আছে, তাহলে স্থির বস্তু কি স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। এটা সঠিকভাবে দিতে হবে। আমার কিন্তু প্রথমবার আমার কিন্তু সঠিকভাবে দিতে পারিনি, এই কারণে ক্লাসের ভিতরে পয়সাটা পড়ি নাই। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে স্থির বস্তু স্থির থাকতে চায়, যে কারণে পয়েন্টটা কিন্তু গ্লাসের ভিতরে পড়েছে। ঠিক আছে, আমরা একটু গতির জড়তার ক্ষেত্রে আবার যেতে পারি। এটা আমরা যখন বাসে বা গাড়িতে যখন উঠি, অর্থাৎ হঠাৎ যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে দেয়, এটা কি গতির জড়তা। আবার আমি যে স্থির জড়তার উদাহরণ দিলাম, এটা দেখো, আমরা গাড়িতে বসে আছি, হঠাৎ করে গাড়ি স্টার্ট দিল, আমরা পিছন দিকে কি ঝুঁকে পড়ি, এটাই হলো জড়তা। তাহলে আমরা জড়তার সংজ্ঞাটা লিখি, দেওয়ার সময় লিখে ফেলো, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। ঠিক আছে, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। জড়তা কয় ধরনের আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। জড়তা দুই ধরনের, স্থির জড়তা ও গতিশীল। তোমাকে একটা
হবে জড়তা যে পরিমাপক সেটা কিন্তু ভর দিয়ে পরিমাপ করে। অর্থাৎ যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে, যার ভর কম হবে তার জড়তা কম হবে। অর্থাৎ জড়তার পরিমাপকই হচ্ছে ভর। ঠিক আছে, তাহলে আমরা জড়তা আমরা শিখতে বা জানতে পারলাম। ঠিক আছে, আশা করি তোমরা স্থির জড়তা, গতির জড়তা ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, নিউটনের বলের সূত্রগুলো ব্যাখ্যা করতে চাচ্ছি। তাহলে আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়, এই দ্বিতীয় সূত্রকে এখন আমরা ব্যাখ্যা করব। দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করার আগে আমাদের কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। আমরা তাড়াতাড়ি আমরা একটু দ্রুত আলোচনা করি কয়েকটা টার্ম। যে স্থির আর গতি বলতে কি, অর্থাৎ স্থিতি এবং গতি বলতে কি। স্থিতি কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে আমার যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমি বলি গতিশীল, বা গতি পারিপার্শ্বিকের সাপেক্ষে আমাদের যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলি স্থিতি। ঠিক আছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে আমরা কিন্তু স্থিতি, কিন্তু আসলে আমি কিন্তু স্থিতি না, কারণ পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবী যখন স্থিতি না, তাহলে আমি কিভাবে স্থিতি থাকলাম? ঠিক আছে, কিন্তু এখানে কথা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে যদি আমি হিসাব করি তাহলে আমি কিন্তু স্থির। ঠিক আছে, তাহলে আমরা স্থির এবং গতি জানতে পারলাম। এবার যে টার্মটা নিয়ে আলোচনা করব, সরণ দূরত্ব। অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাকে বলি আমরা দূরত্ব। পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে আমরা তাকে বলি সরণ। ঠিক আছে, আর এই সরণের পরিবর্তনের হারকে বলি আমরা বেগ। ঠিক আছে, সরণের পরিবর্তনের হারকে বলি আমরা বেগ, আর বেগের পরিবর্তনের হারকে বলি আমরা ত্বরণ। তাহলে আমি যে জিনিসটা আলোচনা করছিলাম বেগ এবং ত্বরণ, তাহলে বেগ হলো সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আমি সংক্ষেপে লিখছি, সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। অর্থাৎ বেগ ভি সমান সমান এস বাই টি। অর্থাৎ এস হলো টি সময়ে সরণের পরিবর্তন, টি সময়ে সরণের পরিবর্তন এস, একক সময় সরণের পরিবর্তন এস বাই টি। তাহলে বেগ হলো এস বাই টি। বেগের একক মিটার পার সেকেন্ড, এভাবে লেখা যায়। আবার মিটার সেকেন্ডের উপরে -1, আমি যদি বাংলায় লিখি মিটার পার সেকেন্ড বা সেকেন্ডের উপরে -1, এভাবে লেখা হয়। তোমরা যেটি লিখবে সেটাই কারেক্ট হবে। তাহলে বেগ শিখলাম। ত্বরণ,
অর্থাৎ আমি একটু সংক্ষেপে বলি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, পাঠ্যসাময়কে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা লিখি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা ধরলাম একটা বস্তু ইউ আদিবেগে চলছে, টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ই। টি সময় বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ই। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। এই যে একক সময় বেগের পরিবর্তন, এইটি হলো ত্বরণ। এই ত্বরণ কে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ এ সমান সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। এটাই কিন্তু ত্বরণের রাশিমালা। তাহলে বন্ধুরা, ত্বরণ কিন্তু আমরা শিখে গেছি যে একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বলে। ঠিক আছে, এখানে বেগের পরিবর্তন বৃদ্ধি হতে পারে, আবার হ্রাস হতে পারে। যেটা বৃদ্ধি হয় তাকে বলি ত্বরণ, আর হ্রাস হলে তাকে বলি মন্দন। তাহলে আশা করি বন্ধুরা ত্বরণ তোমরা বুঝতে পারছো। ত্বরণের একক, এটা একটু শিখি আমরা। ত্বরণের একক, ত্বরণের একক বেগ বাই সময়। বেগ ছিল কি? মিটার পার সেকেন্ড, আর নিচে সেকেন্ড, কি হলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি বাংলায় লিখি মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার তো? ত্বরণ। আরেকটা টার্ম আছে ভর বেগ। ভর বেগ, ভর বেগ কাকে বলে? ভর বেগ। ভর বেগ, ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে। ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান সমান এমপি। এর একক, ভর একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, বা আমরা বাংলায় লিখি কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো হলো ভরবেগের একক। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় যে নিউটনের যে দ্বিতীয় সূত্র, এটা আমরা এখন সলিউশন করব। তার আগে আমি একটা তোমাদের অঙ্ক দিয়ে এটা তোমরা সলিউশন করবে। একটি বস্তু, এখানে আমরা স্থির বস্তু নিয়ে একটি
বস্তু এর উপর বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ হলো বস্তুটি 5 সেকেন্ড পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তাহলে ত্বরণ কত? একটি বস্তু 5 সেকেন্ড পর 30 মিটার বেগ প্রাপ্ত হলে ত্বরণ কত? তাহলে আমরা কিন্তু আশা করি এটা তোমরা অবশ্যই সলভ করতে পারবে, কারণ আমরা জানি, একটু আগে এটা দেখে নিলাম, ত্বরণ এ সমান সমান কত? v মাইনাস ইউ বাই টি। আমরা এখানে আদিবেগ ইউ সমান সমান কত? 0 স্থির বস্তু 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ টি সমান সমান 5 সেকেন্ড, শেষ বেগ এটা ভি 30 মিটার পার সেকেন্ড, সময় টি সমান সমান 5 সেকেন্ড। আমাদের লাগবে ত্বরণ এ সমান সমান হয়। এখানে তোমরা দেখো স্থির বস্তু মানে আদিবেগ 0, তাহলে তোমরা এখানে মানটা বসিয়ে দিলে বেরিয়ে আসবে। আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্র হতে F = ma প্রমাণ, এটা আমরা এখন করব। মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে সরল পথে যাত্রা শুরু করবো। এর উপর বল প্রয়োগ করা হলো, ফলে টি সময় পর ভি বেগ প্রাপ্ত। তাহলে দেখলাম আমরা একটা চিত্র এঁকে দিয়ে একটা বস্তু এখানে ইউ আদিবেগ দিয়ে যাত্রা শুরু করা হলো। এর উপরে যদি আমি
F পরিমাণ বল প্রয়োগ করার ফলে, তাহলে এর t সময় পর বস্তু এখানে আসলো এবং v বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, একটা বস্তু u অধিবেগে যাত্রা শুরু করছে, এর উপরে F পরিমাণ বল প্রয়োগ করা হলো, ফলে কি হলো, v সময় পর সে v শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে দেখো t সময়ে আমরা এখানে একটু m ভর বিশিষ্ট একটি বস্তু দিই, এটা তাহলে আমাদের ভরটা উল্লেখ করতে হবে। একটি m ভর বিশিষ্ট বস্তু, ঠিক আছে, আমাদের একটি m ভর বিশিষ্ট বস্তু বস্তুর ভর কত, একটি m ভর বিশিষ্ট একটি বস্তু u আদিবেগ নিয়ে সরল পথে যাত্রা শুরু করলো, তাহলে F পরিমাণ m ভর আমি বল প্রয়োগ করি এবং দেখলাম যে t সময় পর v শেষ বেগ প্রাপ্ত হলো। এখন আদি ভর বেগ বলো, আদি ভর বেগ কি হবে? আমরা একটু আগে প্রমাণ করলাম ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, তাহলে ভর এবং আদি বেগের গুণফলকে আদি ভরবেগ বলে। বুঝতে পারছো? শেষ ভরবেগ, শেষ ভরবেগ কি হবে? ভর এবং শেষ বেগের গুণফলকে শেষ ভরবেগ বলে। কি হবে? m v। ঠিক আছে, আদি ভরবেগ কি? mu, শেষ ভরবেগ m v। তাহলে t সময়ে বেগের পরিবর্তন, আমি এটাকে একটু মুছে দিলাম। এই ভরবেগের পরিবর্তনটা কত সময় হয়েছে? t সময়ে। অতএব t সময়ে ভরবেগের পরিবর্তন কত? আগে ছিল mu, পরে হয়েছে mv, পরিবর্তন কত? mv মাইনাস mu, mv মাইনাস mu। অতএব ভরবেগের পরিবর্তনের হার বা একক সময়ে বেগের পরিবর্তন mv মাইনাস mu বাই t। বুঝতে পারছো? t সময় বেগের পরিবর্তন mv মাইনাস mu, একক সময় বেগের পরিবর্তন mv মাইনাস mu ভাগ t। এখান থেকে যদি আমি একটা কমন রাখি v মাইনাস u বাই t, আমরা একটু আগে কথা একটু চিন্তা করি, ত্বরণ কি ছিল? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। v মাইনাস u বাই t হচ্ছে ত্বরণ। আমরা এখানে কি লিখবো? ma, অর্থাৎ a ইকুয়াল টু কত ছিল? v মাইনাস u বাই t। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার কত পেলাম? ma।
নিউটনের দ্বিতীয় সূত্র একটু খাতা থেকে খেয়াল করো। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র হতে পায়। তাহলে দ্বিতীয় সূত্রতে কি বলছে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার ma এই প্রযুক্ত বলের সমানুপাতিক। তাই আমরা দ্বিতীয় সূত্রতে কি পেলাম? ভরবেগের পরিবর্তন হার কি পেলাম? ma। এই পরিবর্তন হার প্রযুক্ত বলের সঙ্গে বল কত ছিল? a। অতএব ma সমান সমান আমরা বুঝতে পারছি সমানুপাতিক চিহ্ন যখন সমান সমান হয় তখন একটা ধ্রুবক অর্থাৎ একটা স্থির মান ওখানে ব্যবহার করা হয়। ঠিক আছে? কে কি সমানুপাতিক ধ্রুবক। কি হলো কি? সমানুপাতিক ধ্রুবক। বোঝা গেল? এই কে এর মান একক বলের সংজ্ঞা থেকে জানা যায়। কে এর মানটা বের করব একক বলের সংজ্ঞা থেকে। আশা করি এটা লিখছো, আমি মুছে দিলাম। ঠিক আছে? তাহলে আমি এই সমীকরণটা রেখে আরগুলো মুছে দিলাম। এখন একক বলের সংজ্ঞা থেকে আমরা কে এর মান নির্ণয় করব। একক বল মানে 1 নিউটন বল, 1 নিউটন বল। অর্থাৎ যে বল 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। যে বল 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। তাহলে দেখো m কত? 1 কেজি, ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বল m সমান সমান কত? 1 নিউটন। তাহলে আমরা 1 নং হতে কি পাই? দেখো এখানে লিখলাম 1 নং হতে m 1 কেজি, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান কে বল কত? 1 নিউটন। অতএব কে সমান সমান কত? 1। কে এর মান কত পেলাম? 1। অতএব কে এর মান 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই f সমান সমান m a। এই কে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F ma প্রমাণিত। ওকে, আশা করি তোমরা F সমান সমান যে ma অর্থাৎ বল সমান সমান বল সমান সমান ভর গুণ ত্বরণ, অবশ্যই এটা তোমরা
বুঝতে পারছো? বল, ভর, ত্বরণ এই তিনটে রাশি যে কোনো দুটি রাশির মান জানলে তুমি আরেকটি রাশির মান বের করতে পারবে। তোমাদের বইয়ের 217 পেজে একটা অঙ্ক আছে, দেখো। বস্তুর ভর হচ্ছে 20 কেজি, এর উপর কত বল প্রয়োগ করলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়? ঠিক আছে, বইতে প্রশ্ন দেখবে যে 20 কেজি ভর কত বল প্রয়োগ করলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমাদের এখানে ভর দেওয়া আছে m, ত্বরণ দেওয়া আছে 2, x সমান m এ তুমি বলটা পেয়ে যাবে, অর্থাৎ 20 গুণ 2 সমান 40 নিউটন। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা সমাধান করতে পারবে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পেলাম? 1 নিউটন অর্থাৎ একক বলের সংজ্ঞা থেকে আমরা F = ma বসিয়ে দিলাম, F = ma এখানে পেলাম। তাহলে এখানে আমরা 1 নিউটন বল কি পেয়েছি? 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। আমরা যদি বলি একটা অনুধাবনমূলক প্রশ্ন যে 10 নিউটন বল বলতে কি বোঝো? 10 নিউটন বল বলতে কি বোঝো? 10 নিউটন বল। আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। বল বলতে কি বোঝো? ঠিক আছে, আশা করি তোমরা এটা বলতে পারবে। আমাদের সূত্রটি খেয়াল করি, F = m a, the ball 10 নিউটন। তাহলে এটা টোটাল হবে কি 10 নিউটন। তাহলে আমি ভর যদি 1 কেজি রাখি, ত্বরণের মান যদি 10 মিটার পার সেকেন্ড রাখি, তাহলে আমরা 10 নিউটন বল পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি বলবো? 10 নিউটন বল, যে বল আমি এই সংখ্যাটা দিয়ে লিখে দিই, 10 নিউটন বল বলতে আমরা কি বুঝি? যে বল 1 কেজি বস্তু ভরের উপর ক্রিয়া করে এখানে 10 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে 10 নিউটন বল বলে। তোমরা বলতে পারবে। যদি 20 নিউটন বল বলতে কি বোঝো? 1 কেজি ভরের উপর যে বল ক্রিয়া করলে 20 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয় তাকে 20 নিউটন বল বলে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা দ্বিতীয় নিউটন থেকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে সূত্রটি আমরা পেলাম, F = ma, তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো, আমাদের যদি প্রশ্ন করা হয় যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো, একটা দক্ষতামূলক প্রশ্ন। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। তাহলে আমরা এটা সলভ করব। নিউটনের প্রথম সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র কি ছিল?
নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই F = ma। দেখো m ভর, আমরা দেখো ত্বরণ কি পেয়েছিলাম, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ v - u/t। এবার দেখো প্রথম সূত্র কি বলছে, বল প্রয়োগ করলাম, বাহ্যিক কোনো বল প্রয়োগ করব না। তাহলে বল প্রয়োগ না করলে, অর্থাৎ F = 0, তাহলে এখানে বসাও 0 = m v - u/t। এখান থেকে m ভাগ 0 হবে, t গুণে 0 হবে, v - u = 0, v = e। অর্থাৎ খেয়াল করো, বল প্রয়োগ না করলে v = u, অর্থাৎ u যদি 0 হয় v 0, অর্থাৎ স্থির বস্তু স্থির। u যদি 10 হয় v 10, অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ ক্লিয়ার। বল প্রয়োগ না করলে নিউটনের দ্বিতীয় সূত্র, আমি যখন বল প্রয়োগ করলাম না তখন স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল। তাহলে অতএব বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। বোঝা গেছে? তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বল সম্বন্ধে কিছুটা হলেও জানতে পেরেছো। ঠিক আছে, তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র কি ছিল, এটা মুছে দিলাম। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এখানে একটা বস্তু দেখি, একটা বস্তু এই বস্তু গতিশীল হয় কোন এক সময় একে ধাক্কা দিবে। এটা এ বস্তু, এটা বি বস্তু। তাহলে এ বস্তু বি বস্তুর উপর ধাক্কা দিবে, এ কে বলে, বি বস্তু ও এর উপর একটা কি প্রতিক্রিয়া বল দিবে, এফ বি। তাহলে এফ এ সমান মাইনাস এফ বি, অর্থাৎ কি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত মুখী। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বল সংক্রান্ত যে আলোচনা এখানে কিছু জানতে পারছো। এখন এই বল থেকে যে তোমাদের যে সমস্যা বলি, অবশ্যই তোমরা এটা সলভ করতে পারবে। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।